বিসমিল্লাহির রহমানির রহিম। মমতাজ সায়েন্স একাডেমি কর্তৃক আয়োজিত সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাস থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহানা বেগম, সিনিয়র শিক্ষক, রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজও আমরা পদার্থের গঠনে আছি। কেমন? আজকে পদার্থের গঠনের পার্ট 3 অংশে আছে। তোমরা একটু বইটি বের করো। পদার্থের গঠন, পদার্থের গঠন। কেমন? সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা গতদিন বেশ কিছু বিষয় নিয়ে ডালটনের পরমাণুবাদ সহ অন্যান্য বিষয় নিয়ে আমরা বেশ কিছু আলোচনা সেরে ফেলেছি। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কি? পরমাণু। পরমাণু। তোমরা ডালটনের পরমাণুবাদ থেকে জেনেছ যে পদার্থের ক্ষুদ্রতম কণার নামই হচ্ছে পরমাণু। অর্থাৎ যে কোনো পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ভাঙতে 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 একসময় দেখা যাবে যে কি এমন একটা কণা পাওয়া যাবে, সেই কণাকেই তারা বলেছেন পরমাণু। কেমন? আচ্ছা, তাহলে হচ্ছে যে এই যে পরমাণু, এরপরে বলছে যে প্রতীক। এরপরে যে কথাটা বলছে যেমন হাইড্রোজেন পরমাণু, যেমন হাইড্রোজেন পরমাণু, হাইড্রোজেন পরমাণু তোমরা নাম শুনেছো, অক্সিজেন পরমাণু, কার্বন পরমাণু, তাই না? তারপরে হচ্ছে অনেক ধরনের পরমাণু, যে পদার্থকে ভাঙবে সেই পদার্থেরই কি হবে, একটি না একটি পরমাণু পাওয়া যাবে সর্বশেষ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে বলছে প্রতীক। প্রতীকটা কি? তোমাদের বই বলছে যে মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপ কি? যেমন ধরো হাইড্রোজেন, আবার কি বলতো? অক্সিজেন। হ্যাঁ, তারপর হচ্ছে নাইট্রোজেন, নাইট্রোজেন, নাইট্রোজেন। আচ্ছা, এখন তোমার এখানে বই বলছে হাইড্রোজেন, বানান দেখো ইংরেজিতে হাইড্রোজেন। কেমন? হাইড্রোজেনের এই যে মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে বলা হয় প্রতীক। কি বলা হয় বলো তো? প্রতীক। তাহলে হাইড্রোজেন তুমি ইংরেজিতে উচ্চারণ করো, অর্থাৎ ল্যাটিন ভাষায় হাইড্রোজেন এই নামের সংক্ষিপ্ত রূপকে বলা হচ্ছে কি? পুরো নামের সংক্ষিপ্ত রূপকে বলা হচ্ছে প্রতীক। তাহলে হাইড্রোজেন, তারপর হচ্ছে অক্সিজেন, অক্সিজেন। কেমন? তাহলে অক্সিজেনের প্রতীক হচ্ছে ও, অক্সিজেনের প্রতীক হচ্ছে ও, হাইড্রোজেনের প্রতীক হচ্ছে কে, এইচ। এমনি করে নাইট্রোজেন, নাইট্রোজেনের প্রতীক হবে কি? এন। তোমার বইয়ে দেওয়া আছে হাইড্রোজেন, হিলিয়াম, হিলিয়াম হচ্ছে He। অর্থাৎ উচ্চারণ করার সময় যদি আমি হাইড্রোজেনটাকেও H দিই এবং হিলিয়ামটাকেও যদি H দিই, তাহলে অসুবিধা হচ্ছে না? বলো, এই অসুবিধা দূর করার জন্য হিলিয়াম বলার সময় কি Heটার উপরে কি করে? জোর করে। সেক্ষেত্রে তোমার হিলিয়ামের প্রতীক হচ্ছে He। কেমন? এরপরে বলছে লিথিয়াম, Ni, বেরিলিয়াম, Be, বোরন, P, তারপর বলছে কার্বন, C, নাইট্রোজেন, M, অক্সিজেন, O, তারপর হচ্ছে ফ্লোরিন, F, এবং লোহা, লোহার লোহার ল্যাটিন নাম হচ্ছে ফ্রাম। লোহার ল্যাটিন নাম হচ্ছে কি? ফ্রাম। ফ্রাম থেকে এসেছে Fe। কেমন? ফ্রাম, FERRUM, ফ্রাম। এর এই ল্যাটিন নাম থেকে এসেছে Fe। এটি হচ্ছে লোহার প্রতীক। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে পার্ট 7 এবং 8-এ দেওয়া আছে যে অণু এবং সংকেত। অণু এবং সংকেত তোমার বই কি বলছে? তোমার বই বলছে 2 বা ততোধিক পরমাণু একত্রে মিলিত হয়ে তৈরি করে অণু। সুপ্রিয় শিক্ষার্থীরা, 2 বা ততোধিক পরমাণু একত্রে মিলিতভাবে তৈরি করে কি? অণু। যেমন পানির অণু। তোমরা জানো যে পানির অণুতে হাইড্রোজেন এবং কি অক্সিজেন মিলিতভাবে তৈরি করেছে কি? বলতো? পানি। হাইড্রোজেন এবং অক্সিজেন মিলিতভাবে তৈরি করেছে হচ্ছে পানি, পানির অণু। কেমন? আচ্ছা, এরপরে কি বলছে? এই অণুর সংক্ষিপ্ত রূপকেই বলা হচ্ছে কি? অণুর সংক্ষিপ্ত রূপকে বলা হচ্ছে সংকেত। অণুর সংক্ষিপ্ত রূপকে বলা হচ্ছে কি? সংকেত, পানির সংকেত। কেমন? তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমার বইয়ে দেওয়া আছে যে হাইড্রোজেনের প্রতীক হচ্ছে
হাইড্রোজেনের এই যে প্রতীক লিখি, দেখো প্রতীক হচ্ছে H, তারপরে বলছে হাইড্রোজেনের সংকেত হচ্ছে H2, কেমন? এরপরে বলছে নাইট্রোজেনের প্রতীক হচ্ছে N, নাইট্রোজেনের সংকেত হচ্ছে কি N2। এরপরে বলছে অক্সিজেন N, অক্সিজেন O, আর অক্সিজেনের সংকেত হচ্ছে O2। এভাবে ফ্লোরিন F, F2, ক্লোরিন Cl, Cl2, তারপর হচ্ছে ব্রোমিন Br, Br2, আর আয়োডিন হচ্ছে I, আয়োডিনের হচ্ছে I2। এটি হচ্ছে আয়োডিনের কি বলতো সংকেত। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে বলছে বই তোমার যে যৌগিক পদার্থের সংকেত। যৌগিক পদার্থের সংকেত থেকে বোঝা যায় যে যৌগটি কী কী মূল্য ও পরমাণু উৎস দিয়ে তৈরি, কেমন? আচ্ছা, এখানে বলছে যে কিছু ধাতুর সাথে যখন অধাতু যুক্ত হয়ে কি গঠন করে বলতো, যৌগ গঠন করে, তখন তাদের নামের শেষে আইন যুক্ত হয়। কি যুক্ত হয় বলতো? নিয়ম দেওয়া আছে দুইটি তোমার বইয়ে। সেটি হচ্ছে যে ধাতুর সঙ্গে কি যুক্ত করেছে? অধাতু, কেমন? বই বলছে, আমি বইয়ের কথাই বলি। বই বলছে যে ধাতু যেমন সোডিয়াম, অধাতু ক্লোরিন, কেমন? এর সঙ্গে যুক্ত হয় সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, কেমন? আচ্ছা, তাহলে হচ্ছে ধাতুর সাথে অধাতু যুক্ত হয়ে যে সমস্ত কি তৈরি করে বলতো, সংকেত তৈরি করে, সেগুলোর নামের শেষে কি যুক্ত হয়েছে? আইড যুক্ত হয়েছে। কি যুক্ত হয়েছে বলতো? আইড। যেমন সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ধাতু, তার সঙ্গে ক্লোরিন অধাতু যুক্ত হয়ে তৈরি হয়েছে সোডিয়াম ক্লোরাইড, অর্থাৎ আইড যুক্ত হয়েছে। নেক্সট কি বলছে? ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়ামের সঙ্গে কি যুক্ত হয়েছে বলতো? ক্যালসিয়ামের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে, এটি হয়েছে ক্যালসিয়াম অক্সাইড। আবার বলো যে ক্যালসিয়াম অক্সাইড। এরপরে কি বলছে? এরপরে বলছে যে তোমার কেতে কে আই, হচ্ছে কি কেতে কি হয় জানো? কেতে পটাশিয়াম হয়। কেতে হচ্ছে পটাশিয়াম, পটাশিয়ামের সংকেত হচ্ছে কি? পটাশিয়ামের প্রতীক হচ্ছে কি? কেতে হচ্ছে কেলিয়াম, কেলিয়াম থেকে এসেছে কে, এবং পটাশিয়াম হচ্ছে কে আই, পটাশিয়াম আয়োডাইড। আচ্ছা, নেক্সট আসতেছে কি? সালফার ডাই অক্সাইড। কি বলতো? সালফারের সঙ্গে অক্সিজেন যুক্ত হলো, কি হলো? সালফারের সঙ্গে অক্সিজেন যুক্ত হলো, কি হলো? সালফার ডাই অক্সাইড। ডাই মানে দুই, ডাই মানে হচ্ছে দুই, তাহলে হচ্ছে সালফার ডাই অক্সাইড, কেমন? এরপরে বই বলছে কার্বনের সঙ্গে দুইটি অক্সিজেন যুক্ত হয়ে হবে কি বলতো? কার্বনের সঙ্গে যদি দুইটি অক্সিজেন যুক্ত হয়, সেক্ষেত্রে হবে কার্বন ডাই অক্সাইড। কি হবে বলো? কার্বন ডাই অক্সাইড। বুঝতে পেরেছো নিশ্চয়? এরপরে আসছে যে একটি অধাতু এবং কয়েকটি অক্সিজেন মিলে পরমাণু গুচ্ছ তৈরি করে, যা একটিমাত্র পরমাণুর মতো আচরণ করে, এদেরকে বলা হয় যৌগমূলক বা রেডিকেল। কি বলে বলতো? যৌগমূলক বা রেডিকেল। একটি অধাতুর সঙ্গে কয়েকটি অক্সিজেন গুচ্ছ যৌগমূলক, যৌগমূলক, কেমন? বলছে যে একটি অধাতুর সঙ্গে, কি বলি দেখি। আচ্ছা, একটি অধাতুর সঙ্গে কি বলবে? কয়েকটা অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে একটি পরমাণু গুচ্ছের মতো আচরণ করে, তখন তাদেরকে বলা হচ্ছে যৌগমূলক। আচ্ছা, এরা যদি কোনো পরমাণু ধাতুর সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করে, তাদের নামের শেষে আইড বা এড হয়। দেখো জিনিসটা কোথায়? মনে করো সালফারের সাথে 4টে অক্সিজেন যুক্ত হয়ে তৈরি করলো একটা যৌগমূলক। সালফার কি? সালফেট। এটা কি বলতো? এই মূলকটার নাম হচ্ছে সালফেট। এমন হতে পারে যে সালফারের সঙ্গে 3টে অক্সিজেন যুক্ত হয়ে, অর্থাৎ একটা অক্সিজেন গুচ্ছ অধাতুর সঙ্গে যুক্ত হয়ে তৈরি করবে কি? একটা যৌগমূলক। সেটি হচ্ছে সালফাইড, সালফাইড, আর এটি হচ্ছে সালফেট, কেমন? আচ্ছা, এখন এটি কি করলো? মনে করো যে তোমার ক্যালসিয়ামের সাথে যুক্ত হলো, কেমন? এটা কিসের সাথে যুক্ত হলো বলতো? ক্যালসিয়ামের সঙ্গে যুক্ত হলো, তখন এর
নাম কি হলো? এর নাম হলো ক্যালসিয়াম সালফেট। এর নাম কি হলো বলো তো? ক্যালসিয়াম সালফেট। তোমার বই বলছে, তারপরে আছে ক্যালসিয়াম সালফাইড, তিনটা। নেক্সট আছে NO3, সেটা হচ্ছে কি NO3, কি বলতো এটা? নাইট্রেট। এটা হচ্ছে নাইট্রেট। যখন এটি পটাশিয়ামের সঙ্গে যুক্ত হবে তখন হবে এটি পটাশিয়াম নাইট্রেট। কেমন? আচ্ছা, এরপরে বলছে যে যখন দুইটা হবে, সবই শিক্ষার্থীরা মনে রাখো, যখন দুইটা হবে তখন হবে নাইট্রাইট। কি হবে বলতো? নাইট্রাইট। পটাশিয়ামের সঙ্গে যুক্ত হলে হবে পটাশিয়াম নাইট্রাইট। বুঝতে পেরেছো? মজার না? জি। আচ্ছা, এরপরে আর একটা বিষয় দেওয়া আছে, সেটি হচ্ছে যখন কার্বনের সঙ্গে ওইরকম একটা পরমাণু গুচ্ছ যুক্ত হবে, শিক্ষার্থীরা এটাকে বলছে কার্বনেট। এটাকে কি বলছে বলো তো? যৌগমূলকটাকে বললো কার্বনেট। এটা কার সঙ্গে যুক্ত হয়ে আছে? বই বলছে যে সোডিয়ামের সঙ্গে যুক্ত হয়ে আছে। কিসের সাথে যুক্ত হয়েছে বলো তো? সোডিয়ামের সঙ্গে। তাহলে আমরা সোডিয়াম দেখি, সোডিয়াম এর যোজনী 2, তাই জন্য 2। আচ্ছা, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট। বুঝতে পেরেছো? ক্লাসে দেখা হবে, তখন নিশ্চয়ই আবার সুন্দর করে, আরো সুন্দর করে বুঝিয়ে বলবো। তুমি একটু বই দেখো আর মেলানোর চেষ্টা করো। কেমন? আচ্ছা, এরপরে বলছে আমাদের আরেকটা যৌগমূলক বলছে ফসফেট। বিতে ফসফেট ও 4, অর্থাৎ 4টি অক্সিজেন একত্রে ওই ফসফেট অধাতুর সঙ্গে যুক্ত হয়ে তৈরি করেছে ফসফেট মূলক। কি তৈরি করেছে বলো তো বাবা? ফসফেট মূলক। আচ্ছা, এই যখন অ্যালুমিনিয়ামের সঙ্গে যুক্ত হবে তখন হচ্ছে অ্যালুমিনিয়াম ফসফেট। তখন এটাকে আমরা কি বলবো? অ্যালুমিনিয়াম ফসফেট। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর বইটা একটু ফলো করো, নিশ্চয়ই তোমার সমস্যা হবে না ইনশাআল্লাহ। আর আমি তো আছি তোমাদের সঙ্গে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে পাতা উল্টাও, দেখো 62 পৃষ্ঠায় আসো। 62 পৃষ্ঠায় তোমাদের একটা এই যে দেখাই, দেখো এই যে দেখো, এই যে একটা হাইড্রোজেন পরমাণু, একটা হিলিয়াম পরমাণু এবং হচ্ছে একটা অক্সিজেন পরমাণু দেওয়া আছে। দেখছো? আচ্ছা, আমরা ডাল্টনের পরমাণুর মধ্যে বলেছি যে পরমাণুকে ভাঙতে কি আর কিছু পাওয়া যায় না। তখন যে মনে করো যে একেবারে ক্ষুদ্রতম অংশটা পাওয়া যায়, সেটা হচ্ছে কি অবিভাজ্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, কালের বিবর্তনে এবং সভ্যতার অগ্রগতিতে বিজ্ঞানের বিষয়গুলো দিন দিন কি হয়ে যাচ্ছে বলতো? ইলাবোরেট হয়ে যাচ্ছে এবং গবেষণা অব্যাহত। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এর মধ্যে জানতে পেরেছি যে ওই পরমাণু যে অবিভাজ্য, ওটি আর হচ্ছে না, এখন হচ্ছে কি যে পরমাণু বিভাজ্য, অর্থাৎ পরমাণুর ভিতরেও আরো কিছু কণিকা বা পদার্থ পাওয়া যায়। আচ্ছা, এখন দেখো সেটি হচ্ছে কি, এই যে দেখো, মনে করো যে এই একটা পরমাণু, আচ্ছা এই একটা পরমাণু, কেমন? এটি হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস। এটি কি বলতো? পরমাণুর নিউক্লিয়াস। আচ্ছা, আর এটি হচ্ছে বাইরের কক্ষপথ। বাইরের কক্ষপথে পরমাণুর বাইরের কক্ষপথে থেকে ইলেকট্রন, কি থাকে বলতো? ইলেকট্রন। হ্যাঁ, ইলেকট্রন, কেমন? আচ্ছা, আর এই যে এখানে থেকে নিউক্লিয়াসে থেকে প্রোটন এবং নিউট্রন কণা। কি থাকে বলতো? প্রোটন এবং নিউট্রন কণা। তোমরা অনেক ছোট ক্লাস, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত। ইলেকট্রন কি চার্জযুক্ত বলতো? নেগেটিভ চার্জযুক্ত। আর এখানে এই যে প্রোটন আছে, প্রোটন হচ্ছে পজিটিভ চার্জযুক্ত। কেমন? আর এই যে নিউট্রন আছে, নিউট্রন হচ্ছে চার্জ নিরপেক্ষ। এই নেগেটিভ এবং পজিটিভ চার্জের কারণে প্রত্যেকটা পরমাণু কি করে? নিরপেক্ষ, অর্থাৎ চার্জ নিরপেক্ষ ধর্ম প্রদর্শন করে। এমনিতেই যে পরমাণুগুলো আমরা কি দেখতে পাবো, সেগুলো সবগুলো নাকি চার্জ নিরপেক্ষ। কেমন? সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে হচ্ছে এই হচ্ছে তোমার বই বলছে যে হাইড্রোজেন, ধরো এটা যদি হাইড্রোজেন হয়, হাইড্রোজেনের বাইরের কক্ষপথে আছে একটি মাত্র ইলেকট্রন। কয়টি ইলেকট্রন বলো তো? একটি মাত্র ইলেকট্রন আছে। কেমন? আচ্ছা, এরপরে বলা আছে কি দেখি, হাইড্রোজেন ভাঙলে এর একটি প্রোটন এবং বাইরে একটি ইলেকট্রন পাওয়া যায়। কেমন? আচ্ছা, তাহলে প্রোটন কয়টা আছে? একটি।
আর এখানে আছে একটি প্রোটন। আচ্ছা, এরপরে কি বলছে? হিলিয়াম। হিলিয়ামে আছে দুইটি। আচ্ছা, হিলিয়াম যদি আঁকি দেখো, হিলিয়াম হচ্ছে এখানে হচ্ছে দুইটি, তাহলে দুইটি, এখানে একটি, দুইটি। তাহলে তোমরা বুঝতে পারছো যে দুইটি ইলেকট্রন আর দুইটি কি হবে এখানে বলো তো? দুইটি প্রোটন আছে। ইলেকট্রন দুইটি এবং কি থাকে বলো তো? প্রোটনও দুইটি, আর হচ্ছে নিউট্রনও দুইটি। এটা কি থাকে? নিউট্রনও দুইটি থাকে। সেক্ষেত্রে এরপরে হচ্ছে কি বলছে বলো তো? অক্সিজেন। অক্সিজেনের আবার পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। দেখো, এটি নিউক্লিয়াস, তাহলে হচ্ছে এখানে দেই একটা, দুইটা, আর তারপরে দিই একটা। আচ্ছা, 1, 2, 3, 4, 5, 6। একটা জিনিস তোমাকে বলি, যে পারমাণবিক সংখ্যা হচ্ছে এটি হচ্ছে অক্সিজেন। হ্যাঁ, অক্সিজেন, এর অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে, পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। কেমন কেমন? তো এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। 8টা মানে হচ্ছে যে প্রথম কক্ষপথ, এগুলো কিন্তু কক্ষপথ। কেমন? এগুলো হচ্ছে কক্ষপথ। মাথায় রাখো যে প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকবে দুইটি। কতটি থাকবে বলো তো? দুইটি। যে দুইটি বসালাম, দেখো এই যে দুইটি বসালাম। তারপরে দ্বিতীয় কক্ষপথে দুইটি থাকলো। দ্বিতীয় কক্ষপথে হচ্ছে 8 থেকে 2 গেলে কত হয়? 6। দ্বিতীয় 2, এই যে দেখো 2, 2 আর 2, 6টি বসিয়ে দিয়েছি, 6টি। সেক্ষেত্রে সংখ্যা বাড়তে থাকবে। ওই সূত্র ব্যবহার করে তুমি বাসার কাজ ধরো, SW, এই যে তুমি ক্লোরিন, তারপর হচ্ছে যে তোমার কার্বন, তারপরে হচ্ছে অক্সিজেন, তারপর হচ্ছে যে তোমার অ্যালুমিনিয়াম, আচ্ছা ইত্যাদি, এইগুলির তুমি ইলেকট্রন বিন্যাস করার চেষ্টা করবে। কেমন? আচ্ছা, সেক্ষেত্রে তোমাদের জন্য একটা পার্ট 9, 10 এবং 11তে আছে সার্বজনীন দ্রাবক হিসেবে পানি। তো আমি এটা তোমাদের জন্য একটা পরীক্ষণ নিয়ে এসেছি। পরীক্ষণটা একটু মনোযোগ দিয়ে দেখো। সার্বজনীন দ্রাবক মানে কি? সার্বজনীন দ্রাবক, সার্বজনীন দ্রাবক মানে হচ্ছে যে দ্রাবক, এখানে পানি ব্যবহার হয়েছে। তো এই দ্রাবক সার্বজনীনগুলোর অর্থ হচ্ছে প্রায় সব কিছু উপাদানগুলো কী হয়? এই পানিতে দ্রবীভূত হয়। ঠিক আছে? আচ্ছা, কি বলছে বই তোমার? বলছে যে 5 মিলিলিটার পানি নাও, খাবার লবণ যোগ করো। আমি শিক্ষার্থীকে যে পানি নিয়ে এসেছি, দেখো এই যে পানি নিয়ে এসেছি। তো এখানে হচ্ছে যে তোমার পানিতে খাবার লবণ নিয়ে এসেছি, যে খাবার লবণ আচ্ছা যোগ করলাম। এরপরে বলছে দ্রবীভূত হয়ে গেল। দ্রবীভূত হবে, তোমরা জানো যে তোমরা যে এই যে স্যালাইন, সেটা যদি আমি দিয়ে দিই, স্যালাইনে যে বিভিন্ন ধরনের লবণ রয়েছে, এটা দেওয়া মাত্র কী হয়ে যাবে? পানিতে দ্রবীভূত হয়ে যাবে, আর কিছু দেখা যাবে না। তারপর হচ্ছে এটি কি খাওয়ার উপযোগী হয়ে যাবে, একরকম শরবত হয়ে যাবে, তাই তো? আচ্ছা, শিক্ষার্থীরা এটা ছাড়াও আমার কাছে কিছু চিনি রয়েছে, এই দেখো চিনি দিলাম। তোমরা জানো যে একটু পরে এটি কি হয়ে যাবে? দ্রবীভূত হয়ে যাবে, অথবা যদি চামচ দিয়ে এটাকে আমি নাড়াই তাহলে আরও তাড়াতাড়ি দ্রবীভূত হয়ে যাবে। এরপরে কি বলছে যে তোমার খাবার লবণ, খাবার সোডা, টেস্টিং সল্ট, বিট লবণ, ফিটকিরি, এই যে তোমার ফিটকিরি নিয়ে এসেছি, দেখো তোমাদের জন্য ফিটকিরি নিয়ে এসেছি। সেটি হচ্ছে এই দেখো, এই ফিটকিরি নিয়ে এসেছি, ফিটকিরি দিয়ে দিলাম। কেমন? ফিটকিরি দিয়ে দিলাম। আচ্ছা, সেই সাথে আমরা যে সিমেন্টগুলো চুষে খাই না, সেই সিমেন্টগুলো কিন্তু পানিতে দ্রবীভূত তুমি দিয়ে দাও, দেখবে যে অল্প সময়ের মধ্যে সেটি দ্রবীভূত হয়ে গেছে। শিক্ষার্থীরা বই আর কি বলছে যে বিভিন্ন ধরনের যে তোমার হচ্ছে চিনির কথা বলছি, স্পিরিট, এগুলো জৈব পদার্থ। আচ্ছা, স্পিরিট দিয়ে দিই। এই যে দেখো, তোমরা স্পিরিট দেখেছো কিনা জানি না, এই দেখো আমি একটা কিনে এসেছি স্পিরিটের বোতলে, স্কুল থেকে অবশ্য, ধন্যবাদ স্কুল কর্তৃপক্ষকে। এই দেখো স্পিরিট নিয়ে এসেছি। তাহলে হচ্ছে যে এটা তারপর হচ্ছে গ্লুকোজ দেওয়া যেতে পারে, তোমার বই বলছে স্পিরিট দিয়ে দিলাম, দিয়ে দিলাম। তো শিক্ষার্থীরা এই যে দিয়ে দিলাম, দেখো অলরেডি দ্রবীভূত হওয়া শেষ। কেমন? তাহলে আমরা বুঝতে পারলাম যে
অনেক জৈব এবং অনেক অজৈব পদার্থকে কী করে পানি দ্রবীভূত করে। এই কারণে পানিকে বলা হচ্ছে সার্বজনীন দ্রাবক। কী বলা হয় বলতো? সার্বজনীন দ্রাবক। এখানে তোমার বই বলছে যে খাবার লবণ, খাবার সোডা, টেস্টিং সল্ট, বিট লবণ, ফিটকিরি এগুলো হচ্ছে অজৈব পদার্থ, কেমন? আর চিনি, তারপরে হচ্ছে যে তোমার ভিনেগার, স্প্রিট, ভিটামিন সি ট্যাবলেট, গ্লুকোজ এগুলো হচ্ছে যে তোমার জৈব পদার্থ। এগুলো সবগুলোই হচ্ছে পানিতে দ্রবীভূত হয়। আরও তুমি ইচ্ছে করলে তুমি বাসায় আরও অনেক কিছু দিয়ে পরীক্ষা করে দেখতে পারো যে আসলে পানিতে কী কী দ্রবীভূত হয় কি হয় না। তুমি অবশ্যই বিজ্ঞান মনস্ক হওয়ার জন্য এটি করে দেখতেই পারো, কেমন? আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে বলছে যে তোমরা পানির বদলে অন্য একটি দ্রাবক স্পিরিট নাও, কেমন? স্পিরিট নিয়ে উপরোক্ত পরীক্ষাগুলো করো। তাহলে এই যে পানিতে দেখো পানি দ্রবীভূত হয়ে গেছে কিন্তু। আচ্ছা, এটির বদলে আমাকে বলছে কি আরেকটি জায়গায় স্পিরিট নাও। এটিও তো একটি দ্রাবক, বুঝতে পারছো নিশ্চয়? তো এখানে যদি আমি স্পিরিট নিই, দেখো স্পিরিট নিলাম, বলছে যে স্পিরিটে ওই সমস্ত পদার্থ, অর্থাৎ যে পদার্থগুলো এতক্ষণ ধরে আমরা মেশালাম সেগুলো আবার ঢেলে দাও, দেখো তো দ্রবীভূত হয় কিনা। দেখি আমি এই যে লবণ দিয়ে দিলাম, আচ্ছা চিনি দিয়ে দিলাম। শিক্ষার্থীরা, এখানে তোমাদের জন্য আমি ফেরিক লবণ নিয়ে এসেছি। ফেরিক লবণ, এই যে দেখো বাদামি রঙের ফেরিক লবণ দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমি কিছুটা নাড়ানোর চেষ্টা করছি, দেখি কী হয়। যাই আমি এখানে রেখে দিলাম, কথা বলি তোমাদের সঙ্গে। আচ্ছা, এই সাথে দুধ দেওয়া আছে, ফিটকিরি বা দুধে, সেটিও দিয়ে দিলাম। ফিটকিরি বা দুধে সেটিও দিয়ে দিলাম, দিয়ে রেখে দিলাম, কেমন? দেখি কী হয়। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বুঝতে পারছি যে এটিও দ্রাবক, পানিও দ্রাবক, আবার হচ্ছে যে স্পিরিট নিয়ে এসেছি সেটিও দ্রাবক। কিন্তু পানি সার্বজনীন দ্রাবক আমরা অলরেডি পরীক্ষা করেই ফেলেছি এবং বুঝতে পেরেছি যে আসলে পানি অনেক কিছুকে দ্রবীভূত করার ক্ষমতা আছে, তাই জন্য আমরা এটাকে কী বলি? সার্বজনীন দ্রাবক। আর স্পিরিট অনেক কিছু দিয়ে রেখেছি বাবা, দেখো যে এখনও ওই যে আমি দেখতেছি যে পদার্থগুলো দিয়েছি সেগুলো নড়াচড়া করছে কিন্তু দ্রবীভূত হচ্ছে না। তার মানে এর দ্বারা প্রমাণ হচ্ছে যে স্পিরিট সবগুলোকে কী করতে পারে না? দ্রবীভূত করতে পারে না। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো, কী করছো জানি না, স্কুল খুলে গেছে। আশা করি তোমরা আমার ক্লাসের সঙ্গে থাকবে, মমতা সায়েন্স একাডেমির সঙ্গে থাকবে, আর বিজ্ঞান বইটা সুন্দর করে অন্তত একবার হলেও পড়বে, কেমন? সবাইকে নিরন্তর শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের সুস্বাস্থ্য এবং তোমাদের পরিবার পরিজনকে নিয়ে তোমরা ভালো থাকো, মঙ্গলময় থাকো, এই আশীর্বাদ ব্যক্ত করছি।